আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি তারেক্স অ্যাডমিশন কটেজের সাধারণ জ্ঞানের আরও একটি নতুন স্পেশাল বা ম্যারাথন ক্লাসে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। ক্লাসটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও, গ্রুপে শেয়ার করে দাও। আমরা খুব তাড়াতাড়ি আমাদের মূল লেকচারে যাব, লেকচার শুরু করব। আরাফাত জাহান সিবাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হচ্ছ সেটা একটু কমেন্টে জানিয়ে দাও, এবং তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কেমন আছো সেটাও জানাও। সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা, সাউন্ড ভিডিও কোয়ালিটি এভরিথিং সব কিছু ঠিক আছে কিনা একটু জানো। আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ 35টার মতো এমসিকিউ সলভ করার চেষ্টা করব, যার মধ্যে মোস্ট এমসিকিউগুলো হলো তোমাদের সাম্প্রতিকের উপরে আছে। গুরুত্বপূর্ণ সাম্প্রতিক, আমরা জানি যে তোমাদের যারা ডিসিওতে তোমরা যারা পরীক্ষা দিবা বা সেকেন্ড টাইম দিবা, সাম্প্রতিক থেকে কিন্তু 3-4টা কোয়েশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? সাম্প্রতিক থেকে কোয়েশ্চেন হয়ে থাকে। তো সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। সাউন্ড ভিডিও ঠিক আছে কিনা একটু জানাও। হ্যাঁ, আমরা খুবই গুরুত্বপূর্ণ 30-35টা এমসিকিউ ক্লাসে সলভ করব, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায়, জয়েন হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ওকে, আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু দেখি যে ফিফা বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? কাতার, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল নাকি জার্মানি? ফিফা বিশ্বকাপ 2026, আমরা জানি যে বিশ্বকাপ 2026 খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যাঁ, তো এটা কোথায় অনুষ্ঠিত হবে? কাতারে, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল নাকি জার্মানি? প্রিয় সরকার, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, যতজন তোমরা লাইভটিতে যুক্ত হয়েছো বা হচ্ছ সবাই মাস্ট কমেন্ট করবা, একদম সবাই কমেন্ট করবা, ঠিক আছে? আফসানা আহমেদ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? এমডি কাধি, এমডি তোমার নাম কি? কাধি না ধি? কি হবে উচ্চারণটা, কি হবে? KDSDI। আচ্ছা, তাহলে ফিফা বিশ্বকাপ 2026 কোথায় অনুষ্ঠিত হবে? দেখো, উত্তর আমেরিকার 3টা দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। আমরা জানি 3টে হলো উত্তর আমেরিকা, নর্থ আমেরিকা, তাই না? উত্তর আমেরিকা মহাদেশে 3টা দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। ফিফা বিশ্বকাপ 2026 এর আয়োজক দেশ, হ্যাঁ, এই 3টা দেশ। আচ্ছা, নাজমুল ইসলাম খ, প্রিয় সরকার, রিয়া সরকার খ। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমরা একটু ফিফা বিশ্বকাপ 2026 সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই, যেহেতু ফিফা বিশ্বকাপ 2026 খুবই গুরুত্বপূর্ণ ইভেন্ট, তোমাদের পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। দেখি আমরা 2026 সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। এটি ইতিহাসে প্রথম বিশ্বকাপ যা 3টি দেশ মিলে আয়োজন করছে। তাহলে এটা ইতিহাসের প্রথম বিশ্বকাপ, মানে 3টা দেশ আয়োজন করছে এরকম, এটা ইতিহাসের প্রথম। এবার দেখা আরো কিছু তথ্য জানতে হবে। শুরু হবে 11ই জুন 2026। তাহলে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্য মনে রাখতে হবে। প্রথম যেই উদ্বোধনী ম্যাচ, উদ্বোধনী অনুষ্ঠান, ফার্স্ট ম্যাচ, সেটা হবে 11ই জুন। তার মানে এখন কি মে, জুন, আগামী মাসের 11 তারিখে প্রথম বিশ্বকাপ 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ হবে 11ই জুন। এটা একটু, এই তারিখটা একটু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে উদ্বোধনী ম্যাচটা হবে কোথায়? মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়াম। দেখো, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কোন স্টেডিয়ামে প্রথম স্বাগতিক ম্যাচটা অনুষ্ঠিত হবে। তাহলে আজতেকা স্টেডিয়াম। তোমরা একটু কমেন্ট করো যে
হবে যেই প্রথম দিন, সেই দিনটা কবে, তারিখটা কয় তারিখ একটু কমেন্ট করে ফেলো, এবং কোন স্টেডিয়াম, আজ থেকে স্টেডিয়াম কোথায়, এটা মেক্সিকো সিটি, একটু কমেন্ট করে ফেলো বিষয়গুলা, ঠিক আছে, তারিখটা এবং স্টেডিয়ামটা। আচ্ছা, ফাইনালটা হবে তার পরবর্তী মাস, অর্থাৎ জুলাইয়ের 19 তারিখ, 19 জুলাই 2026 তারিখে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। তার মানে ফাইনাল ম্যাচটা হবে কয় তারিখ, 19 তারিখ, এবং কোন স্টেডিয়ামে হবে, মেটলাইফ স্টেডিয়ামে। তাহলে একটু কমেন্ট করে ফেলো যে প্রথম উদ্বোধনী ম্যাচটা কোন স্টেডিয়ামে হবে এবং কত তারিখে হবে, এবং দ্বিতীয় কমেন্ট করো যে ফাইনাল ম্যাচটা কত তারিখে হবে এবং কোন স্টেডিয়ামে। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো, একটু দ্রুত কমেন্ট করে ফেলো। আর কি এরপরে দেখো, আয়োজক শহর হলো মোট 16টি শহর। প্রশ্ন আসতে পারে যে আয়োজক শহর কয়টা, 16টা। কি কি যুক্তরাষ্ট্রের, এর মধ্যে যুক্তরাষ্ট্রে ইউএস এর 11টা, মেক্সিকোর 3টা, কানাডার 2টা। তাহলে আয়োজক শহর মোট 16টি, তার মধ্যে যুক্তরাষ্ট্রের 11টা, মেক্সিকোর 3টা, কানাডার 2টা। কনসেপ্ট কি ক্লিয়ার? একটু কমেন্ট করে ফেলো যে প্রথম উদ্বোধনী ম্যাচটা কয় তারিখে হবে, কোন স্টেডিয়ামে হবে, এবং ফাইনাল ম্যাচটা কয় তারিখে হবে, কোন স্টেডিয়ামে হবে, একটু কমেন্ট করে ফেলি। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। ইরাটম কি? নতুন প্রযুক্তি, উন্নত জাতের ধান, একটি সার, একটি রোগ। রিয়া সরকার 19 জুলাই, আগ থেকে স্টেডিয়াম, শেষ 11 জুন, শেষ 19 জুলাই। ওকে, ফাইন, গুড। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি দ্বিতীয়, ইরাটম কি? নতুন প্রযুক্তি, উন্নত জাতের ধান, একটি সার, একটি রোগ। তাহলে ইরাটম জিনিসটা কি, একটু কমেন্ট করে ফেলে আমরা সবাই দ্রুত। ইরাটম এটা কি জিনিস, একটু কমেন্ট করে ফেলেন। আচ্ছা, এটা নিয়ে অত ব্যাখ্যার প্রয়োজন নেই। ইরাটম হলো একটু উন্নত জাতের ধানের নাম। হ্যাঁ, উন্নত জাতের ধানের নাম। আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যায়? লাল, নীল, লাল কই, নীল, সবুজ, লাল, হলুদ। কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যাবে? কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যাবে? কোনটা হবে অ্যান্সার বলো তো? কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা যাবে? দূর থেকে কোন রং দেখা যাবে? কোন রং সবচেয়ে বেশি দূর থেকে দেখা, ধরো আমি তাকাইলাম অনেক দূরে অনেকগুলো রং, তাহলে কোন রংটা সবচেয়ে সুন্দর দেখা যাবে, মানে স্পষ্ট দেখা যাবে, বা দূর থেকে কোনটা সবচেয়ে বেশি ক্লিয়ার দেখা যাবে, বা দূর থেকে যেটাকে দেখা যাবে ভালো, সেটা হলো লাল। লালকে তুমি, লাল হলো একটা গাঢ় রং, তাই না? অত্যাধিক গাঢ়, এটা গাঢ়, গাঢ় না গাঢ়, এটা তুমি দূর থেকে ইজিলি দেখতে পারবা। ওকে, সবাই কমেন্ট করো, যতজন ক্লাসটিতে যুক্ত আছে সবাই মাস্ট কমেন্ট করবা, ঠিক আছে? এভরিওয়ান, সবাই কমেন্ট করবো। আচ্ছা, 4 নম্বরে চলে যাই আমরা। গ্লোবাল জিরো। গ্লোবাল জিরো, গ্লোবাল জিরো কি? অর্থনৈতিক সংকট, পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি, জলবায়ু পরিবর্তন প্রকল্প, মহাকাশ কর্মসূচি। তার মানে বিশ্বব্যাপী কোন একটা জিনিসকে জিরো করবে, নামায় আনবে, সেটা কোন জিনিসকে নামে আনবে? অর্থনৈতিক সংকটকে নামে আনবে, নাকি পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু যে অস্ত্র সেটাকে নিরস্ত্রীকরণ করবে, অনুৎসাহিত করবে, নাকি জলবায়ু পরিবর্তন প্রকল্প, নাকি মহাকাশ কর্মসূচি? 4-এর অ্যান্সারটা কি হবে তাহলে? দেখো, গ্লোবাল জিরো হলো মূলত পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি। তো পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচি জিনিসটার মানেটা কি? আচ্ছা, আমরা একটু ব্যাখ্যা দেখি। দেখো, গ্লোবাল জিরো সম্পর্কে আমরা একটু জানি, খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম গ্লোবাল জিরো। বলতেছে গ্লোবাল জিরো হলো বিশ্ব থেকে সমস্ত পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল এবং নিষিদ্ধ করার লক্ষ্যে পরিচালিত একটি আন্তর্জাতিক আন্দোলন বা প্রচার অভিযান। তাইলে প্রশ্ন আসবে যে গ্লোবাল জিরো যেই থিওরিটা, টার্মটা, এটা শুরু হয় কত সালে, গঠিত কত সালে? 2008 সালে। 2008 সালে গঠিত এই আন্তর্জাতিক উদ্যোগটি পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধাপে ধাপে কমানোর জন্য বিশ্বনায়কদের উপর চাপ সৃষ্টি। এত কিছু দরকার নেই, তোমরা মনে রাখবে গ্লোবাল জিরো জিনিসটাকে একটা পারমাণবিক অস্ত্র সম্পূর্ণভাবে নির্মূল এবং নিষিদ্ধকরণ, এবং এটা গঠিত 2008 সালে। এতটুকু জানলে হবে। ওকে, আচ্ছা, 5 নম্বর চলে যাই আমরা। চ্যাট জিপিটির প্রতিষ্ঠা কে? প্রতিষ্ঠানের নাম কি? গুগল, মাইক্রোসফট, ওপেন এআই, মেটা। চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম গুগল, মাইক্রোসফট, ওপেন এআই, মেটা। 5 নম্বরটা কি হবে তাহলে বলো তো? চ্যাট জিপিটি
দেখো চ্যাট জিপিটি, আমরা মেটা সম্পর্কে একটু দেখি। মেটা তো খুবই জিনিস। মেটা হলো তোমার ফেসবুকের মালিকানায় আছে মেটা, মেসেঞ্জারের মালিকানায় আছে মেটা, তাই না? এরপরে তোমার হোয়াটসঅ্যাপের মালিকানায়ও মেটা। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে যে ফেসবুক এর প্রতিষ্ঠা কি বলে মালিক কোন কোম্পানি? মেটা। ওকে, আচ্ছা, তাহলে চ্যাট জিপিটি নির্মাতা প্রতিষ্ঠান হলো ওপেন এআই। ওকে, তাহলে 5-এর আনসারটা কি হবে? ওপেন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাই না? ইতালির মিলান শহরে রক্ষিত দ্য লাস্ট সাপার, দ্য লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন? মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দা ভিঞ্চি, রাফায়েল, ভ্যান গক। তাহলে কোনটা অ্যান্সার হবে বলো তো? একটু ফাস্ট কমেন্ট করে ফেলাম আমরা। দ্য লাস্ট সাপার। দ্য লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন বলো তো? তাহলে অ্যান্সার কি হবে? একটু ফাস্ট করতে হবে। লিওনার্দো দা ভিঞ্চি। লিওনার্দো দা ভিঞ্চির আরেকটা গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্রকর্ম আছে, সেটা আমরা জানি কি বলতো? লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসা, তাই না? মোনালিসা, তাই না? মোনালিসা। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বরে চলে যাই। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত? শ্রীমঙ্গল, তেতুলিয়া, বান্দরবন, সিলেট সদর। বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায় অবস্থিত? শ্রীমঙ্গল, তেতুলিয়া, বান্দরবন, সিলেট সদর। অর্গানিক চা বাগান, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান হলো পঞ্চগড়ের তেতুলিয়া, জেলা হিসেবে পঞ্চগড়। ওকে, জেলা হিসেবে কি? পঞ্চগড়। ওকে ওকে, বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান কোন উপজেলায়? তেতুলিয়া। সেটা কোন জেলা? পঞ্চগড়। আচ্ছা, 8 নম্বরে চলে যাই আমরা। কোন দুটি উপসাগরকে সংযুক্ত করেছে? আর কে কোন দুটি উপসাগরকে সংযুক্ত করেছে? এটা হবে হরমুজ প্রণালী। ওকে, একটু অ্যান্সারটা মিসিং আছে। হরমুজ প্রণালী কোন দুটি উপসাগরকে সংযুক্ত করেছে? বঙ্গোপসাগর, আরব সাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর, কাস্পিয়ান সাগর ও কৃষ্ণ সাগর। হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী, তাই না? এই যে সেই বিখ্যাত হরমুজ প্রণালী, রাইট? এখানে হলো পারস্য উপসাগর, এখানে ওমান উপসাগর। হ্যাঁ, এটা হরমুজ প্রণালী এখানে। ওকে, তাহলে হরমুজ প্রণালী সংযুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে, ঠিক আছে? পৃথক করেছে ইরানকে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে, যুক্ত করেছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। ওকে, 8-এর অ্যান্সার খ হবে। হ্যাঁ, ওকে, তারপরে চলে যাই আমরা 9 নম্বরটা। পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার মিলনস্থল কোথায়? নারায়ণগঞ্জ, কুমিল্লা, ভৈরব বাজার, টাঙ্গাইল। পুরাতন ব্রহ্মপুত্র মেঘনার মিলনস্থল কোথায়? একটু ফাস্ট কমেন্ট করে ফেলি আমরা, একটু ফাস্ট। পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার মিলনস্থল, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনার মিলনস্থলটা কোথায়? দেখো, পুরাতন ব্রহ্মপুত্র, এদিকে আইসা তোমার মেঘনা, এই দুইটার মিলনস্থান হলো ভৈরব বাজার, যেটা কোথায়? কিশোরগঞ্জ। ভৈরব বাজারটা কোথায়? কিশোরগঞ্জ। ওকে, কিশোরগঞ্জ। ওকে, আচ্ছা।
আমরা 10 নম্বরে চলে যাই। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? 134, 135, 136, 137। জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের, মনে রাখবে, কততম? 36তম সদস্য। ওকে, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। আর যেই কিছু ইনফরমেশন আরো মাথায় রাখতে হবে সেটা হলো যে জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। তাহলে কততম অধিবেশনে? সাধারণ অধিবেশনে 29তম। কত তারিখে? 1974 সালের 17ই সেপ্টেম্বর। 1974 সালের 17ই সেপ্টেম্বর। ওকে, ওকে। তাহলে 1974 সালের 17ই সেপ্টেম্বর জাতিসংঘের 29তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে। আর গুরুত্বপূর্ণ আর একটা জিনিস মনে রাখতে হবে, জাতিসংঘ দিবস হলো 24 অক্টোবর। এটা থেকে প্রশ্ন আসে যে জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। ওকে, আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা তো তোমরা জানোই, 1 জিবি কত এমবি? 1000 এমবি, 956, 1024, 1200 এমবি। এমবি মানে হলো মেগাবাইট। ওকে, গিগাবাইট, 1 জিবি হলো 1 গিগাবাইট ইকুয়াল টু কত মেগাবাইট? 1000 এমবি, 1024 এমবি, নাকি 956, 1200? কোনটা হবে সঠিক অ্যান্সার? এটা তোমরা জানো। রিয়া সরকার 135তম বলতেছে জাতিসংঘে, বা বাংলাদেশ নাকি? না রিয়া, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য। ওকে, 136তম। 1 জিবি সমান কত এমবি? তাহলে 1024 এমবি, ভুল করা যাবে না। 1 জিবি সমান কত এমবি? 1024 এমবি। ওকে, ওকে। পরের কোশ্চেনে চলে যাই। সবচেয়ে বেশি উপজাতি বসবাস করে কোন বিভাগে? ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল। সবচেয়ে বেশি উপজাতি বাংলাদেশে বর্তমানে উপজাতি আছে কয়টা? একটু কমেন্ট করে ফেলো তো। মোট উপজাতি বাংলাদেশে কত? তোমরা জানো এটা? বলো। বাংলাদেশে বর্তমানে মোট উপজাতি বা আদিবাসী, যাই বলি, হোয়াটএভার, যদি উপজাতি হিসেবেই পরীক্ষা আসে, তাহলে বাংলাদেশে বর্তমানে উপজাতির সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে কতটি উপজাতি রয়েছে? সবচেয়ে বেশি উপজাতি কোন জেলায়? মনে রাখবে, একটু কমেন্ট করে ফেলো। বাংলাদেশে সবচেয়ে বেশি সর্বমোট উপজাতি আছে 50টা। কমেন্ট করে ফেলো। বাংলাদেশে সর্বমোট উপজাতি আছে 50টা। সবচেয়ে বেশি উপজাতি হলো চট্টগ্রাম বিভাগে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পার্বত্য যে 3টা জেলা, সেই জেলাগুলোতে। আর সবচেয়ে কম হলো বরিশাল বিভাগে। মনে রাখবে, সবচেয়ে কম উপজাতি হলো বরিশাল বিভাগে। ঠিক আছে। রাজশাহীতে, রংপুরের দিকে আছে তোমার রাজবংশী, তাই না? অনেক আছে, ময়মনসিংহে আছে। হ্যাঁ, তাহলে সবচেয়ে কম হলো বরিশাল, সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে। ওকে, ওকে, ফাইন। তাহলে মোট কয়টা উপজাতি বর্তমানে? একটু কমেন্ট করে ফেলো। আচ্ছা, 13 নম্বরে চলে যাই আমরা। সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র, একটা সিলেটে আছে, হবিগঞ্জে আছে, তোমার ব্রাহ্মণবাড়িয়ায় আছে, ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্র, তাই না? আচ্ছা, তাহলে সিলেটের যে হরিপুর প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র, এটা আবিষ্কৃত হয় কবে? 1953, 54, 55, নাকি 56-র 12 মে? সিলেটের হরিপুরের যে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রটা আবিষ্কৃত হয়, 13 নম্বরটা একটু আমরা অ্যান্সার করে ফেলি দ্রুত। আচ্ছা দেখো, 1955 সালের 12 মে। আচ্ছা, আমরা একটু প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সম্পর্কে জানি, গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষা আসার মতো। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হলো ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র। সবচেয়ে বড় কোনটা? ব্রাহ্মণবাড়িয়ার তিতাস। আর মজুদের দিক থেকে এটাই হলো দেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র। এটি 1962 সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি মজুদ আছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রে। তবে তবে যদি মোট উৎপাদনের বিষয়টা চিন্তা করি, মোট উৎপাদনের দিক থেকে বর্তমানে হবিগঞ্জের যে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র,
সবচেয়ে বেশি এগিয়ে, যা দেশের মোট গ্যাস উৎপাদনের অর্ধেকেরও বেশি। তাহলে উৎপাদনে এগিয়ে হলো হবিগঞ্জের বিবিয়ানা, আর মজুদ আছে কোনটাতে? ব্রাহ্মণবাড়িয়ার তিতাস। ওকে, এগুলো মিস করা যাবে না, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই আমরা। আসিয়ান আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, সাউথ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলোর সংগঠন, সংস্থা, আঞ্চলিক সংস্থা, আসিয়ান জোটের বর্তমান সভাপতি দেশ কে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম। কোনটা হবে তাহলে? সাদিয়া আফরোজ লিভা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আসিয়ানের বর্তমান সভাপতি কোন দেশ? মনে রাখবা, বর্তমান আসিয়ানের সভাপতি হলো ফিলিপাইন। ওকে ওকে ফাইন। আমরা 16 নম্বরে চলে যাই। কত গেল? 14, 15। দেশের বৃহত্তম যে মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এর প্রথম ইউনিট লোডিং শুরু হয় 15 মার্চ 2026, 10 এপ্রিল 2026, 28 এপ্রিল। আমরা জানি কিছুদিন পূর্বে, তারিখটা তোমরা বলো, কিছুদিন পূর্বে কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল 2টা ইউনিট 1200 করে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টোটাল 2টা ইউনিট 1200 করে, মোট 2400। তাহলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেগাওয়াট, মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। মনে রাখবা, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। সেখানে 2টা ইউনিট, একটা 1200 করে। এর মধ্যে যে প্রথম ইউনিট, সেটার মধ্যে ফুয়েল লোডিং হয় কত তারিখে বলো তো? কোনটা হবে অ্যান্সার? 15 অ্যান্সার সি। ওকে আচ্ছা, 16 নম্বরে চলে যাই আমরা। ইরানের জ্বালানি তেল পরিবহনের বৃহত্তম দ্বীপ কিস দ্বীপ? কেশম দ্বীপ, হরমুজ দ্বীপ, খার্ক দ্বীপ। ইরানের জ্বালানি তেল পরিবহনের বৃহত্তম দ্বীপ। আচ্ছা, ধরো এই যে ইরান রাষ্ট্রটা, হ্যাঁ, এদিকে ইরান ধরো এটা, হ্যাঁ, আবার তোমার ওকে, তাহলে এই যে এই পাশটা হলো তোমার ইরান। ওকে, তাহলে এই যে ইরানের এই যে তোমার পারস্য উপসাগর, এখানে ওমান উপসাগর, এই যে পারস্য উপসাগরের এইখানে উপসাগরের মধ্যে একটা দ্বীপ আছে, যেটা ইরানের মালিকানাধীন। এই দ্বীপটার নাম হলো খার্ক দ্বীপ। কি দ্বীপ? খার্ক দ্বীপ। এবং এই খার্ক দ্বীপের মধ্যে ইরানের জ্বালানি তেল পরিবহনের এটা হলো সবচেয়ে বৃহত্তম দ্বীপ, খার্ক দ্বীপ। ওকে ওকে ফাইন। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে? 7 এপ্রিল, 22 এপ্রিল, 25 এপ্রিল, 1 মে। বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে? একটু ফার্স্ট আমরা অ্যান্সারটা করে ফেলি। 17 নম্বরটা কি হবে তাহলে? বিশ্ব ম্যালেরিয়া দিবস 25 এপ্রিল। ওকে, 25 এপ্রিল। আচ্ছা, আমরা এরপর 18 নম্বরে চলে যাই। দেখো, বর্তমানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বর্তমানে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগে ছিল আমরা জানি রাবাব ফাতেমা, তাই না? বর্তমানে কে? মাসুদ বিন মোমেন, রাবাব ফাতেমা, ইনি তো আগে ছিলেন, হ্যাঁ, ইনি এক্স, এখন নাই, ইনি এক্স। বর্তমানে কে? সালাউদ্দিন নোমান চৌধুরী, ফাতেমা ইয়াসমিন। বর্তমানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে বলো তো? আগে ছিল রাবাব ফাতেমা, বর্তমানে কে? বর্তমানে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন সালাউদ্দিন নোমান চৌধুরী। শুধু সালাউদ্দিন চৌধুরী বলবো না কিন্তু, আবার সালাউদ্দিন চৌধুরী তো বাংলাদেশের কি হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, তাই না? আর সালাউদ্দিন নোমান চৌধুরী হলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। কোথায়? জাতিসংঘে। ওকে ওকে, আমরা 19 নম্বরে চলে যাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন কোন জেলা থেকে? বর্তমানে খুবই আলোচিত বিষয় খাল খনন। তো যেহেতু খাল খনন জিয়াউর রহমানের আমলে সম্ভবত শুরু হয়েছিল, সুতরাং এখান থেকে প্রশ্নটা আসতে পারে। তাহলে কোন জেলা থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেন? কুমিল্লা, যশোর, খুলনা, ফরিদপুর।
19 নম্বরের অ্যান্সার কি হবে? আচ্ছা, কুমিল্লা, যশোর, খুলনা, ফরিদপুর। অ্যান্সার কোনটা হবে বলো তো? যশোর জেলা। ওকে, ফাইন। 20 নম্বরে চলে যাই আমরা। হাম কি ধরনের রোগ? বর্তমানে আমরা জানি 400-র উপরে, 400 থেকে 500 মতো শিশু, যাদের অধিকাংশের বয়সী সম্ভবত 8-9 মাস, 1 বছর, এরকম প্রায় 400 থেকে 500 শিশু কিন্তু আমরা জানি হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে, এবং 16 থেকে 20, 18,000 এরকম, না জানি আমার এক্সাক্ট মনে নাই, বা 50,000 এরকম শিশু বর্তমানে আক্রান্ত অবস্থায়, অসুস্থ অবস্থায় রয়েছে। হ্যাঁ, বাংলাদেশে একটা মহামারী হাম এখন বর্তমানে। তাহলে এটা কি ধরনের রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ, ছত্রাক জনিত রোগ, ছোঁয়াচে ও সংক্রামক ভাইরাস জনিত রোগ, বংশগত রোগ? হাম কি ধরনের রোগ? আচ্ছা, ছোঁয়াচে ও সংক্রামক ভাইরাস জনিত রোগ। ওকে, ওকে, ফাইন। আমরা পরে চলে যাই 21 নম্বর, যে বিশ্বের সংবাদ প্রকাশনা ও সংবাদ উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন? ইউনেস্কো, রয়টার্স ইনস্টিটিউট, ওয়ানিফ্রা, এএফপি? ইউনেস্কো তো হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, না এটা, তার মানে এটা নয়। তাহলে কোনটা? রয়টার্স ইনস্টিটিউট, রয়টার্স তো সে নিজে একটা সংবাদ সংস্থা। এএফপি সেটাও একটা সংবাদ সংস্থা। তাহলে আর কোনটা থাকে? ওয়ানিফ্রা। তাহলে ওয়ানিফ্রাটাকে বিশ্বের সংবাদ প্রকাশনা ও সংবাদ উদ্যোক্তাদের সবচেয়ে বড় সংগঠন। আচ্ছা, এবার আমরা একটু ওয়ানিফ্রা সম্পর্কে দেখি, মনে হয় তথ্য আছে, আমরা একটু জানি ওয়ানিফ্রা জিনিসটা কি। বিশ্বের সংবাদ প্রকাশনা ও সংবাদ উদ্যোক্তাদের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন হলো ওয়ানিফ্রা, যেটার ফুল মিনিং হলো ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স। ওকে, ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ নিউজ পাবলিশার্স। আচ্ছা, আরেকটু তথ্য জানতে হবে এটা সম্পর্কে, যে এটি বিশ্বের 120টিরও বেশি দেশে 3000-এরও বেশি সংবাদ প্রকাশনা কোম্পানি, প্রযুক্তি উদ্যোক্তা এবং 40টি জাতীয় প্রকাশনা সংস্থার প্রতিনিধিত্ব করে, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালে। তাহলে ওয়ানিফ্রা কয় প্রতিষ্ঠিত? 1948 সালে। কয়টা দেশ? 120টারও বেশি। কয়টা সংবাদ প্রকাশনা? 3000+। আচ্ছা, সদর দপ্তর কোথায়? জার্মানি, ফ্রাঙ্কফুর্ট এবং ফ্রান্সের প্যারিস। দুইটা দপ্তর, একটা হলো জার্মানির ফ্রাঙ্কফুর্টে এবং ফ্রান্সের প্যারিস। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। ওপেক সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড, দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ভিয়েনা, অস্ট্রিয়া, দোহা, কাতার। ওপেকের সদর দপ্তরটা কোথায়? আচ্ছা, ওপেক বিশ্বের তেল রপ্তানিকারক সবচেয়ে বৃহৎ যে সংস্থাটা, যেটা সদস্য আমরা কিছুদিন আগে পর্যন্ত জানতাম যে 12টি। ওপেকের সদস্য সংখ্যা 12টি, কিন্তু সাম্প্রতিক সময় কিছুদিন পূর্বে ইউএই, সংযুক্ত আরব আমিরাত, এই ওপেক থেকে মাইনাস হয়ে যায়, চলে যায়। অ্যাজ এ রেজাল্ট বর্তমানে সদস্য হলো 11টি। বর্তমানে ওপেকের সদস্য 11টি। মনে রাখবা, ওপেকের সদর দপ্তর তাহলে কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। ওকে, আচ্ছা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। হানজালা কোন দেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ? তাহলে হানজালা এটা কি? হ্যাকার গ্রুপ, হ্যাকার লেখা আছে। হানজালা কোন দেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ? রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া। হানজালা কোন দেশ ভিত্তিক হ্যাকার গ্রুপ? তাহলে 23 নম্বরটা কি হবে বলো তো? ইরান। গুড, ভেরি গুড। 24 নম্বরে চলে যাই আমরা। গ্রেট ওয়াল অফ বাংলাদেশ সংক্রান্ত বিষয় বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? গ্রেট ওয়াল অফ বাংলাদেশ সংক্রান্ত, গ্রেট ওয়াল, দেখো গ্রেট ওয়াল মানে হলো মহাপ্রাচীর, ধরম মহাপ্রাচীর। তাহলে মহাপ্রাচীর মানে কি? একটা প্রাচীর, মানে একটা বাধা, যেটা অতিক্রম করে যাওয়া কঠিন বা যাওয়া যায় না। এটাকে সংবিধানের ভাষায় আমরা আরেকটা ওয়ার্ড বলি যে ফ্লোর ক্রসিং। কি বলি? ফ্লোর ক্রসিং।
এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এক পাশ থেকে অন্য পাশে যাওয়া। আচ্ছা, জিনিসটা একটু আমরা বিস্তারিত দেখি। আগে আগে কি বলছে এখানে, গ্রেট ওয়াল অফ বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? 70 নং অনুচ্ছেদে অ্যান্সার। আচ্ছা, এবার গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর বা ফ্লোর ক্রসিং জিনিসটা কি, আমরা একটু জিনিসটা সম্পর্কে জানি। দেখো, এই যে 70 নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্য এমপি দলীয় সিদ্ধান্তের, আমরা জানি ধরবর্তমান সংসদ দিকে থাকে দুইটা দল, বিএনপি এবং জামাত এবং কিছু স্বতন্ত্র প্রার্থী। আচ্ছা, তাহলে মূল যে দুইটা দল বিএনপি এবং জামাত, যে ধরো কোন সংসদ সদস্য এমপি সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে বা দল ত্যাগ করলে তার সংসদ সদস্যপদ বাতিল হতে পারে। অর্থাৎ ধরো জামাতের বা বিএনপির, ধর বিএনপির কোন সংসদ সদস্য যদি তার দলের বিরুদ্ধে গিয়ে জামাতের কোন বিলের মধ্যে, আইনের মধ্যে সম্মতি প্রদান করে ভোট দেয়, সেক্ষেত্রে তার সদস্যপদ চলে যেতে পারে। তার মানে কেউ চাইলেই, দলীয় যারা তারা চাইলেই, বিএনপির কোন সংসদ সদস্য চাইলেই কিন্তু জামাতের পক্ষে ভোট দিতে পারে না। আবার জামাতের কোনো সংসদ সদস্য চাইলেই বিএনপি কর্তৃক উত্থাপিত কোনো বিলে ভোট দিতে পারে না। তবে কিছু ক্ষেত্রে পারে। ধরো এমন একটা বিষয় যেটা কোনো দলের সাথে সংযুক্ত, কানেক্টেড না, বিএনপিরও কোনো নির্দিষ্ট বিষয় না, জামাতের নির্দিষ্ট বিষয় না, এটা জনগণ সংক্রান্ত, জনগণের কোনো বিষয়, হ্যাঁ, জনসংক্রান্ত বিষয়, এরকম কোনো বিল উত্থাপিত হলে সেই বিলে দলমত নির্বিশেষে সংসদের সবাই কিন্তু অনুমোদন দেয়, বিল ভোট দেয়, সেটা ভিন্ন হিসাব। কিন্তু দলীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে, অর্থাৎ আমি যদি ভোট দেই সেটা আমার দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারে, আমার দলের বিপক্ষে যেতে পারে, এইরকম সিচুয়েশনেও যদি আমি ভোট দেই দলের বিপক্ষে, সেক্ষেত্রে কিন্তু আমার সংসদ সদস্য চলে যেতে, সংসদ সদস্য এই সদস্যপদটা বাতিল হতে পারে। ফলে সংসদ সদস্যরা সাধারণত দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারে না। যে বাংলাদেশে কিন্তু সংসদ সদস্যরা চাইলেই ফ্লোর ক্রসিং করতে পারে না। ফ্লোর ক্রসিং মানে কি, বিএনপির আলাদা এক পাশ, জামাতের আলাদা এক পাশ। বিএনপির কোনো এমপি চাইলেই কিন্তু জামাতের পাশে এসে বসতে পারে না, এবং জামাতের কোনো সাংসদ চাইলেই কিন্তু বিএনপির পাশে অন্য ফ্লোরে যেয়ে বসতে পারে না। ফ্লোর ক্রসিং তারা করতে পারে না। হ্যাঁ, এখানে একটা কি থাকে, একটা গ্রেট ওয়াল থাকে, হ্যাঁ, একটা প্রাচীর থাকে যেটা তারা অতিক্রম করা যায় না। এটিকে গ্রেট ওয়াল অফ বাংলাদেশ বলা হয়। ওকে, কারণটা কি? কারণ হলো এটি সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের একটি শক্ত বাধা হিসেবে কাজ করে। সরকারের বিরুদ্ধে অনাস্থা বা ভিন্ন মত প্রকাশ কঠিন হয়ে যায়, দলীয় শৃঙ্খলা খুব শক্তিশালী থাকে, দলের বাইরে যাওয়া যায় না। তাহলে তোমরা কি গ্রেট ওয়াল অফ বাংলাদেশ বা ফ্লোর ক্রসিং জিনিসটা বুঝতে পারছো? সংবিধানের 70 নং অনুচ্ছেদ, কনসেপ্টটা কি ক্লিয়ার? 24 নম্বরটা। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের নাম হামুদুর রহমান কমিশন, শামসুল হক কমিশন, ডক্টর কুদরতে খুদা কমিশন, কবির চৌধুরী কমিশন। এটা তোমরা জানো, এটার অ্যান্সার হলো ডক্টর কুদরতে খুদা কমিশন। ওকে, আচ্ছা, এরপর আমরা 26 নম্বর চলে যাই। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায়? ঢাকা, খুলনা, সিলেট, চট্টগ্রাম। বন গবেষণা কেন্দ্র, একটু ফার্স্ট অ্যান্সার করি আমরা। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কি হবে 26 নম্বরটা? বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায়? চট্টগ্রাম। ওকে, ফাইন। 27 নম্বরে চলে যে আমরা বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী দেশ চীন, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র। আমরা জানি বাংলাদেশের অনেক উন্নয়ন প্রকল্পে চীন সহায়তা করে। ভারতের কথা, ভারত এমন একটা, ভারত নিজেদের স্বার্থের বাইরে এমন কোনো প্রকল্প ওইরকম মনে হয় না সাহায্য করে। ওকে, করে, বাট খুবই কম। যুক্তরাষ্ট্র করে, নিজেদের স্বার্থ রক্ষা করে খুব সেন্সিটিভ ভাবে। হ্যাঁ, ভারতও করে কিন্তু একদম কম, করে না বললে চলে। চীন ভালোই করে, তবে সেখানে ভালো স্বার্থ থাকে, একটা ঋণের মধ্যে শর্ত জুড়ে থাকে, দেওয়া থাকে, তাই না? আর জাপানেরটা যদি আমরা দেখি, বাংলাদেশে একদম সহজ শর্তে, খুবই সহজ শর্তে বাংলাদেশকে ঋণ প্রদান করে বা বড় বড় উন্নয়নে সহযোগিতা করে জাপান। সবচেয়ে বেশি মেগা প্রজেক্টে বাংলাদেশ সাহায্য পায় জাপান থেকে। হ্যাঁ, খুবই সহজ শর্তে। আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ 5 বছর, 7 বছর, 9 বছর, 10 বছর। মনে রাখবে, আন্তর্জাতিক আদালতে বিচারকদের সংখ্যা হলো 15 জন। আইসিজে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা কোর্ট ফর জাস্টিস, এরকম কিছু। তাহলে আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ কয় বছর? মোট সদস্য 15 জন, মেয়াদ হলো 9 বছর করে। ওকে, ওকে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন হয় কবে?
10 মে 2026, 11 মে 2026, 13 মে 2026, 15 মে 2026। অ্যান্সার কোনটা হবে? পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে অনুমোদন হয় কবে? তাহলে অ্যান্সার কোনটা হবে? 29 নম্বরটা বলো তো, একটু ফার্স্ট অ্যান্সার করি আমরা। ওকে, 13 মে 2026। ওকে ফাইন। 30 নম্বরে চলে যে আমরা, সম্প্রতি ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? টোকিও, জাপান, বেইজিং, চীন, সিউল, দক্ষিণ কোরিয়া নাকি সিঙ্গাপুর? আমরা জানি সম্প্রতি ট্রাম্পের সাথে শি জিনপিং এর কিন্তু একটা মিটিং হয়, তাই না? ট্রাম্পের সাথে শি জিনপিং এর একটা বৈঠক অনুষ্ঠিত হয়, তাহলে এই বৈঠকটা কোথায় হয় বলো তো, কি হবে তাহলে? এই বৈঠকটা হয় বেইজিং, চীনে। ওকে ওকে ফাইন। আজকের লাইভ ক্লাস এতটুকুই। পরবর্তীতে আমাদের পেড ক্লাস আছে, সবাই যারা পেইডে আসো দ্রুত জয়েন হয়ে যাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচ কিন্তু চলমান, ঠিক আছে? তোমরা যারা সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হবা, সেকেন্ড টাইম পরীক্ষা দিবা, তারা দ্রুত আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। বাংলা, ইংলিশ, জিকে সহ জাহাঙ্গীরনগরে তোমরা যারা ম্যাথ, আইকিউ সহ সব, মানে সেকেন্ড টাইম তোমরা যেখানে পরীক্ষা দিবা, যতগুলো সাবজেক্ট আছে সবগুলো আমাদের একদম ফার্স্ট ক্লাস, সব লেকচার ভিত্তিক আমাদের ক্লাস হবে পেইডে। তো সবাই যারা সেকেন্ড টাইম দিবা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।